ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকাল, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। রাজধানীর একটি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার 4, মোহাম্মদপুর থানায় মামলা। খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় সংযত থাকার আহ্বান, দেশের অখণ্ডতা রক্ষায় প্রতিজ্ঞ সেনাবাহিনী। শারদীয় দুর্গোৎসবের সপ্তমী আজ, সকালে পুষ্পাঞ্জলি, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। শিরোনাম স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাই রাত্রি, আমি সানি মৃধা। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে কাল নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধির পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক দাতা সংস্থা সহ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানরা, যেখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে কয়েক দফায় মিয়ানমারের জান্তা সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে অনুপ্রবেশ করেছে সেখানকার নিপীড়িত মানুষ। সবশেষ 2017 সালে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে বাংলাদেশে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার বেশিরভাগই 2017 সালে এসেছিল রাখাইন রাজ্য থেকে। বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে সরকারকে, যা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় করা হয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক দাতা সংস্থার টাকা ছাড়া কিছুটা উদাসীন মনোভাবের শঙ্কায় বাংলাদেশ। একই সাথে এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে বাংলাদেশের। এ অবস্থায় গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় এবছর আগস্টে কক্সবাজারে একটি প্রস্তুতিমূলক সম্মেলন আয়োজন করে অন্তর্বর্তী সরকার। কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনীতিবিদদের অংশগ্রহণে সেই সম্মেলন থেকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্ত হয়। রোহিঙ্গা guests to return their own home in their own environment. অন্তর্বর্তী সরকার বলছে 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং শরণার্থী শিবিরের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাবে। জাতিসংঘ অধিভুক্ত শতাধিক দেশের প্রতিনিধিদের সামনে রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব সম্প্রদায়ের জন্য চলমান সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করতে পথ নির্দেশিকা চাইবেন ডক্টর ইউনূস। এই পুরো ফোকাসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক এফার্টসের একটা ফোরফ্রন্টে আনা। এটা যাতে আবার মানুষ পুরো ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরা জন্য এটাকে সিরিয়াসলি ভাবে। রোহিঙ্গা সম্মেলনে অংশ নেবেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারাও, যেখানে তারাও বিশ্ব সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। তবে সম্মেলনে চীন ও মায়ানমার সরকারের প্রতিনিধি থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি প্রেস সচিব। তারা তো নিউ ইয়র্কে আসতে পারছেন না, তাদের কথাটা যাতে নিউ ইয়র্কে আসে, তারা যা যা বক্তব্য দিয়েছেন ওইটা 24-25 তারিখে সেটা পুরোটা লিপিবদ্ধ করে এখানে নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া সহ দেশে দেশে নানা অস্থিরতার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু অনেকটাই আড়ালে চলে গেছে। জাতিসংঘের এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় রোহিঙ্গা ইস্যুতে ওয়াকিবহাল হবে বলেও মনে করে বাংলাদেশ। আমরা আশা করছি যে বিশ্বের শতাধিক দেশ এটায় জয়েন করবেন এবং বড় বড় যারা সুপার পাওয়ার আছে তারা সবাই থাকবেন, ইন্টারন্যাশনাল এইড এজেন্সিগুলো থাকবেন, ইউএনের এজেন্সিগুলো থাকবেন, সবাই মিলে আমরা আবার রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার
ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারবো। মূলত উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে রোহিঙ্গার সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানাবেন ডক্টর মুহাম্মদ ইউনূস। এর পাশাপাশি পুরো বিশ্বে বাস্তুচ্যুত জনসংখ্যার সংখ্যা কিভাবে সুন্দর কোটায় নামিয়ে আনা যায় তারও একটি দিক নির্দেশনা থাকবে তার বক্তব্যে। তবে যাদের জন্য এই আয়োজন সেই রোহিঙ্গা প্রতিনিধি যদি এই সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকে তাহলে এটি কতটা ফলপ্রসূ হবে সে প্রশ্ন থেকেই যাবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ, নিউ ইয়র্ক। খাগড়াছড়ি ও গুইমারায় সৃষ্ট পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনগণকে সংযুক্ত আচরণের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। গুইমারার বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে স্থিতিশীল ও সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী। বিবৃতিতে স্কুল ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শয়নশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠন পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরা হয়। আজ মহাসপ্তমী। সকালে সপ্তাধিক কল্পারম্ভ ও বিহিত পূজা থেকে হবে সপ্তমীর আনুষ্ঠানিকতা। থাকছে দেবীর চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও কলাবউ স্নান। সে খবর জানাতে ঢাকা শরীফ জাতীয় মন্দির থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম, আর রাজধানীর বাইরে রাজশাহীর সাগরপাড়া পূজা মণ্ডপে আছেন রাকিবুল হাসান এবং চুয়াডাঙ্গার বড় বাজারে দুর্গা মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। শুরুতেই যেতে চাই তানজিলা খান মিমের কাছে। মিম, আপনার কাছে জানতে চাই আজ পূজার সপ্তমী আনুষ্ঠানিকতা কি কি রয়েছে এবং সারাদিন জুড়ে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। রাত্রি গতকাল সন্ধ্যায়, ষষ্ঠীর সন্ধ্যায় দেবীকে বরণ করে নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা এবং এরপরই দেবীর সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। দেবী দুর্গার দর্শন করতে পারছেন এখন সকলেই। আর সকলে মিলে এই যে দর্শন করছেন, আজ থেকে মূলত মহাসপ্তমীর দিন থেকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গোৎসবের যেই আনন্দ, বিভিন্ন মন্দিরে মণ্ডপে দেবী দুর্গার দর্শন, দেবী দুর্গার কাছে প্রার্থনা এবং পূজায় অংশগ্রহণ সহ সকলে একে অপরের সঙ্গে পূজার যে শুভেচ্ছা বিনিময় সেটি করবেন। আজ বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, বেশ কয়েকটি আনুষ্ঠানিকতা রয়েছে, আপনিও বলছিলেন সেগুলো। আজ দেবীর চক্ষুদান করা হবে এবং এই চক্ষুদানের মাধ্যমেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপরে কিন্তু আসলে ভক্তরা মগ্ন হবেন দেবীর কাছে প্রার্থনায়। বিশ্বব্যাপী কল্যাণের জন্য কিন্তু তারা প্রার্থনা করবেন, সেই সঙ্গে নিজের দেশের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের পরিবারের জন্য প্রার্থনা তো থাকবেই। যে আনুষ্ঠানিকতার কথাগুলো বলছিলাম, চক্ষুদানের পরে থাকবে নবপত্রিকা স্থাপন, নবপত্রিকা স্নান এবং এছাড়াও কল্পারম্ভ ও বিহিত পূজা হবে এবং এই পূজাটি 9টা 58 তিথি রয়েছে, এর মধ্যেই শুরু হবে। যেমন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছে, সেখানকার পুরোহিত বলছিলেন 9টা 9:30 নাগাদই তারা পুজোর প্রস্তুতি শুরু করবেন এবং তারপরে কিন্তু তারা পুজোয় বসবেন। আর এই যে কল্পারম্ভ এবং বিহিত পূজার যেটি বা কল্পারম্ভ পূজার সম্পর্কে তিনি যেটি বলছিলেন, এই পূজাটি প্রতিদিনই, এই যে গতকাল ষষ্ঠী ছিল, গতকালও হয়েছে এবং আগামী দশমী পর্যন্ত প্রতিদিনই সকালবেলা হবে। অর্থাৎ সংকল্প এবং আরম্ভ এই দুই নিয়েই কিন্তু আসলে এই কল্পারম্ভ এবং এই পূজার মধ্য দিয়ে প্রতিদিন সকালবেলা দেবী দুর্গার কাছে প্রতিজ্ঞা করা হয় যে সকল রীতি শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার পূজা অর্চনা করা হবে প্রত্যেকটি দিন। এটি কিন্তু সকালবেলায় পুরোহিতরা পূজা অর্চনার মাধ্যমে দেবী দুর্গার কাছে প্রতিজ্ঞা করেন এবং তারপর যেটা বলছিলাম যে নবপত্রিকা
নবপত্রিকা প্রবেশ, নবপত্রিকা স্থাপন এবং নবপত্রিকা স্নান, এই বিষয়টি হচ্ছে একটি কলা গাছ, তার সঙ্গে 9টি উদ্ভিদের পাতা একত্রিত করে কলা গাছকে একটি সাদা লাল শাড়ি পরিয়ে, অর্থাৎ একটি নববধূর রূপ দিয়ে তাকে সিঁদুর পরিয়ে তারপর পূজা করা হবে। এবং এই পূজার মধ্য দিয়ে মূলত দেবী দুর্গার যে 9টি রূপ, সেই 9টি রূপকেই সনাতন ধর্মাবলম্বীরা পূজা করে থাকবেন। এবং এরপর দেবী দুর্গার সামনে, প্রতিমার সামনে যেই দর্পণ রয়েছে বা একটি আয়না রয়েছে, সেই আয়নার সামনে কিন্তু সেই নবপত্রিকাকে স্নান করানো হবে এবং এর মধ্য দিয়েও কিন্তু দেবী দুর্গার যে রূপগুলো রয়েছে বেশ কয়েকটি, সেই রূপকে, বিশেষ করে যে 9টি রূপ রয়েছে, সেই 9টি রূপকে তারা পূজা অর্চনা করবেন। এখনো যেহেতু পূজা শুরু হয়নি এবং পূজা শুরু হতে বেশ অনেকটা সময় বাকি আছে, বলছিলাম 9টা 9:30 পর পূজা শুরু হবে, তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত ভক্তরা আসেননি। তবে বলছিলাম সনাতন ধর্মাবলম্বীরা তো আসবেনই। আজ মহাসপ্তমী থেকেই তাদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের সুর বাজতে শুরু করেছে, দেবী দুর্গাকে দেখতে আসার, তার কাছে প্রার্থনা করার। তো ঘন্টায় ঘন্টায় আসলে রাত্রি সেই খবর বা ভক্তরা দেবী দুর্গার কাছে কি চাইছেন, কি বলছেন, সেই খবর জানাতে পারবো। ঢাকার খবর শুনছিলাম, এবার একটু রাজশাহীতে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই রাজশাহীতে সপ্তমীর পূজা শুরু হয়েছে কিনা এবং আজ সারাদিন কি কি আচার অনুষ্ঠান থাকছে? রাত্রি মহাসপ্তমী আজকে অষ্টপদ্মে কল্পারম্ভ এবং পরবর্তীতে নবপত্রিকা স্থাপন এবং এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে মূলত আসলে এই যে শারদীয় দুর্গা উৎসবের সেটির কিন্তু আসলে আনুষ্ঠানিক যে সূচনা এবং পূজা পার্বণের যে সমস্ত রীতি সেটি কিন্তু একেবারে পুরোপুরি শুরু হয় এবং এই সপ্তমীতে কিন্তু সবচেয়ে বেশি আয়োজন থাকে এবং আজকে প্রতি ক্ষণে ক্ষণে আসলে যে পরিবর্তন বা পূজায় যে আয়োজন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। রাজশাহী মহানগর সহ জেলার প্রায় 426টি মন্দির মণ্ডপে আমরা যেটি লক্ষ্য করছি সকাল থেকেই আসলে পূজার লগ্ন। তবে এই যে পদ্ম স্নান, কলাবউ স্থাপন, নবপত্রিকা স্থাপন, নবপত্রিকা স্নান, এই সমস্ত আয়োজনে কিন্তু বেশ খানিকটা সময় লাগে এবং আপনি জানেন যে হচ্ছে এই যে নবপত্রিকা স্থাপন বা নবপত্রিকা স্নান, সেটার জন্য 8টি পাতা, 8টি বিভিন্ন উদ্ভিদ থাকে এবং একই সাথে কোনো পুকুর অথবা পদ্মার যে পানি, সেই পানি দিয়ে কিন্তু আসলে এই স্নানটি করানো হয়। সুতরাং এই সমস্ত আয়োজনের জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হয় এবং সেটি আমরা এখানে দেখছি রাজশাহী নগরীর সাগরপাড়া সহ এই পদ্মাপাড়ে যেই মন্দির মণ্ডপগুলো রয়েছে সেখানে বেশ আয়োজন আমরা দেখছি। সকাল থেকেই যে পুজোগুলো আছে সেই পুজোর যে আরতি, তারপরে এখানে যে ভোগগুলো রয়েছে সেইগুলোর কিন্তু প্রস্তুতি এখানে নিচ্ছেন যারা এখানে পুরোহিতরা রয়েছেন। তারা বলছেন প্রায় একেবারে তাদের যে সমস্ত আয়োজনগুলো করার সেই আয়োজনগুলো তারা ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন এবং এই প্রস্তুতির মধ্য দিয়েই প্রায় 9টার পরে কিন্তু আসলে মূল যে পূজা সেটি আসলে শুরু হবে। এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন মণ্ডপে আমরা সকাল থেকে ঘুরছিলাম, সেখানে যেটি দেখছি যে পুরোহিত সহ যারা জোগাড় করে দেন এবং ফুল সহ নানা অনুষঙ্গগুলো কিন্তু তারা আনছেন এবং আনার পরে এখানে প্রস্তুতিটা নিচ্ছেন। এই প্রস্তুতি শেষেই কিন্তু আসলে পূজা শুরু হবে এবং দিনব্যাপী কিন্তু এই পূজার যে আয়োজন সেটি চলবে এবং আজকে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিভিন্ন মন্দিরে মণ্ডপে গিয়ে আসলে ঠাকুর দর্শন করবেন এবং প্রার্থনা করবেন। তো রাত্রি এই ছিল রাজশাহী থেকে সপ্তমীর আয়োজনের সর্বশেষ। মহাসপ্তমীর আয়োজনের কথা শুনছিলাম, রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিব। এবং এখন একটু যেতে চাই চুয়াডাঙ্গায় অনেকের কাছে। অনেকে, আপনার কাছে জানতে চাই আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে মহাসপ্তমীর এবং এই মুহূর্তে মণ্ডপে ভক্ত বা পুণ্যার্থীদের ভিড় কি দেখতে পাচ্ছেন কিনা? রাত্রি আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আসলে মন্দির যে প্রাঙ্গণগুলো রয়েছে, এই মন্দির প্রাঙ্গণে কিন্তু সকাল থেকেই ভক্তরা আসা শুরু করবে। এখন প্রত্যেকটি মণ্ডপ আসলে যারা পুরোহিত রয়েছে, যারা পূজারী রয়েছে, তারা সপ্তমী পূজার আয়োজন আসলে প্রস্তুতি নিচ্ছেন। আর একটু পরেই এই সপ্তমী পূজা শুরু হবে, অর্থাৎ আজ এই সপ্তমীতে নবপত্রিকা স্নান,
মায়ের অর্থাৎ দেবী দুর্গার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠান। শুধু দেবী দুর্গা নয়, দেবী দুর্গার পাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বা অন্যান্য যে দেবদেবী রয়েছে এই সকল দেবদেবীর কিন্তু আজকে যে এই মণ্ডপগুলো যারা পুরোহিত বা ঠাকুরমশাই রয়েছেন তারা প্রাণ প্রতিষ্ঠান করবেন, চক্ষু দান করবেন। এরপর পরই মূল সপ্তমী পূজা শুরু হবে। তারপর মণ্ডপগুলোতে বিভিন্ন যারা দর্শনার্থী ভক্তবৃন্দ আছে তারা কিন্তু এই মণ্ডপগুলোতে আসলে আসবেন। এই পূজা শেষে মায়ের কাছে অর্থাৎ দেবী দুর্গার কাছে পুষ্পাঞ্জলি, যেটা হিন্দু শাস্ত্র মতে অঞ্জলি বলে, সেই অঞ্জলি দেবেন। ফুল, বেলপাতা, আতপ চাল সহ নানা পুষ্পাঞ্জলি তারা মায়ের কাছে দেবেন। বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কিন্তু আজকে এই অঞ্জলিগুলো মণ্ডপগুলোতে আসলে মায়ের কাছে দেয়া হবে, অর্থাৎ দেবী দুর্গার উদ্দেশ্যে দেয়া হবে। এরপর পরই যারা ভক্তবৃন্দ আছে, যারা দর্শনার্থী আছে তারা তাদের মনোবাঞ্ছা অর্থাৎ মনের যত ইচ্ছা তারা এই সপ্তমী পূজায় দেবী দুর্গার কাছে আসলে যাবেন। তো শুধু পূজা নয়, সারাদিন ধরেই সপ্তমী পূজার পরে বিভিন্ন মণ্ডপে কিন্তু বিভিন্ন আয়োজন রেখেছে যারা মন্দির কমিটির সদস্যরা রয়েছেন। সন্ধ্যার সময় কিন্তু বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি সকালে সপ্তমী পূজার পরে প্রত্যেক মণ্ডপে কিন্তু রাত্রিবেলা সন্ধ্যা আরতির আয়োজন রয়েছে। সেই আরতিতে মণ্ডপগুলোতে দেবী দুর্গার কাছে বিভিন্ন আলোক সজ্জার মধ্য দিয়ে কিন্তু আসলে এই আরতিগুলো সম্পন্ন হবে। তো সবশেষ মিলিয়ে সপ্তমী পূজা নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল। রাত্রি আজ মহাসপ্তমীর সবশেষ খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তারা ক্লিনিকের মালিক আফরোজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই। মুঠোফোনের বিপরীত প্রান্তের ব্যক্তির নাম আব্দুর রহমান মানিক, যিনি নিজেকে সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা পরিচয় দেন। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় এই মানিক, রাব্বি সহ 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী, যেখানে উল্লেখ করা হয় সেফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক আফরোজা শিল্পীর কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং 2 ধাপে 2,20,000 টাকা আদায় করা হয়। তাহলে আমি কিভাবে মানুষ ব্যবসা করব? এই সরকারের কাছে আমাদের জোর অনুরোধ, আমরা যারা ব্যবসা করি তারা যেন এইরকম ভয়ঙ্করের মধ্যে না থাকে। আগে নিচে 1,20,000 আমার ছেলের ওখান থেকে, পরে নিচে 1 লক্ষ। আজকে ওনারাই ফোন দিয়ে বলছে আমারে যে হ্যাঁ রেকর্ড আছে, টাকা দাঁড়ানো রেকর্ড আছে। হ্যাঁ 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 হ্যাঁ। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তারা আফরোজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। লোক দুটো আসছে না, ওরা আবার আমার পরিচিত, ওরা বলতেছে ভাই এটা সমাধান করে। এই বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবার রোগীদের হার্টে পালমোনারি ভেনাস পি ভালভ প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে জটিল শিশু হৃদরোগের বাঁচার আশা পেয়েছে। তবে উচ্চমূল্যের ভালভ নিয়মিত প্রতিস্থাপনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুন নাহার ফাতেমা, যিনি তার বহুদিনের স্বপ্ন পূরণে রোগীদের পেছনে ব্যয় হওয়া টাকার সিংহভাগই নিজেই দিয়েছেন। মোজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাতে 1 লাখ টাকা নিয়ে সন্তানের হার্টে 21 লাখ টাকার ভাল্ব প্রতিস্থাপন করাতে এসেছেন আলিফের বাবা মা। তার হার্টে পালমোনারি মাই ভাল্ব সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। অত্যন্ত স্বল্প মূল্যে মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে থাকা আলিফকে সুস্থ জীবনে ফিরতে দেখে চিকিৎসকদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতায় আপ্লুত আলিফের পরিবার।
খুব খুশি, খুবই সন্তুষ্ট আল্লাহর রহমতে। আমাদের দ্বারা করা সম্ভব ছিল না, ম্যাডাম করছে বিদায় আমি যে সাকসেসফুল হতে পারলাম। সম্পূর্ণ টাকায় ম্যাডামই দিচ্ছে, বুঝছেন, আমাদের সামান্য কিছু নিচ্ছে। 1 বছর বয়সে ভারতে সার্জারি হলেও সম্পূর্ণ সুস্থ হতে পারেনি রুদ্র। তার হার্টে পালমোনারি ভেনাস পি ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, যা দেশের ইতিহাসেই প্রথম। হার্ট ফেল করার পর রুদ্রের শরীরে যে ভালভটি প্রতিস্থাপন করতে হয়েছে সেটির খরচ 24 লাখ টাকা। এখানেও রুদ্রের বাবা মা সর্বসাকুল্যে 5 লাখ টাকা জমা দিয়েছেন। জন্মের 3 মাস পরে ধরা পড়ছে হার্টের সমস্যা। ওইটা করানোর পরে 4 বছর আগে আমি জানতে পারি যে বাল্বের সমস্যা। তারপর থেকে আর কি আমরা চেষ্টা আছি ম্যাডামের সাথে যোগাযোগ করিয়ে তারপর আর কি তার ব্যবস্থা করা হয়েছে। টাকাটা ম্যাডামই সব কিছু ব্যবস্থা করেছে, আমরা 5 লাখ টাকা দিতে পারছি। পৃথিবীর শিশু হৃদরোগ চিকিৎসার জনক কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ কুরেশির নেতৃত্বে বাংলাদেশের রোগীদের হার্টে ভেনাস পি ভালভ প্রতিস্থাপন করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা ও তার দল। এই স্বপ্ন বহু বছর ধরে বুকে পুষছিলেন অধ্যাপক ফাতেমা। মধ্যবিত্ত ও অসহায় 5টি শিশুর হার্টে 3টি ভালভ ও 2টি রিং বসাতে খরচ হওয়া 90 লাখের 65 লাখই ডাক্তার ফাতেমা নিজে দিয়েছেন। অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের শিশু হৃদরোগের চিকিৎসা অনন্য মাত্রায় নিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কিডস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমার। এই ভালভগুলোতে পড়তেছে 25 লাখ টাকার মতো। এর মধ্যে একটা পেশেন্টের মাত্র আছে 18 লাখ টাকা, বাকি কোনো পেশেন্টেরই টাকা নাই। অলরেডি আমরা 4টা ভালভ এবং আরও 3টা কেস আমরা করছি যাদের কাছে ওই রকম টাকা নাই, 1-2 লাখ টাকা বা কারো কাছে কোনোই টাকা নাই। তো আমার একটা স্বপ্ন ছিল আসলে যে বাংলাদেশ সবাই বলে ডেভেলপিং কান্ট্রি কিছু করতে পারে না, আমি একটু ওয়েস্টকে একটু দেখাতে চাই যে না আমরাও এগুলো পারি। সর্বাধুনিক ভালভ প্রতিস্থাপনের এই পদ্ধতি পর্যবেক্ষণ করতে ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নিয়েছেন দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালের 3 শতাধিক কার্ডিওলজিস্ট। সব কিছু আমরা জুম করে করে ছোট ছোট জিনিসগুলো দেখাই দিচ্ছি যে এগুলো, তবে এগুলি অনেক অ্যাডভান্স পদ্ধতি। আমাদের এভারেজ যারা আছে তারা এগুলিতে যাওয়ার মতো এখনও তাদের সময় হয় নাই, তারা আস্তে আস্তে ওগুলিতে পৌঁছাবে। আমাদের পেশেন্ট আছে কিন্তু আমাদের ফান্ড নাই। আপনি কি কোনো পেশেন্টকে বলতে পারবেন তুমি এই কাজটা করো 25 লাখ টাকা দিয়ে? তাদের কাপড় চোপড় দেখে আপনার এটা বলারই সাহস হবে না। ফাদার অব কার্ডিওলজিস্ট খ্যাত অধ্যাপক ডাক্তার শাকিল কুরেশি বলেছেন, ভেনাস পি ভালভ প্রতিস্থাপন বাংলাদেশের নতুন প্রজন্মের হৃদরোগ বিশেষজ্ঞদের জন্য মাইল ফলক হয়ে থাকলো। ভবিষ্যতে বাংলাদেশের কার্ডিওলজিস্টরা নিয়মিতভাবে ভেনাস পি ভালভ প্রতিস্থাপনে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন তিনি। If we do some more cases, complex ones, some of the moderately complex ones are yes, but the very complex ones need a little bit more supervision, and then that happens in the West as well, where people need supervision for a certain number of cases and then they can do them independently. And the same thing for very complex cases, the same thing applies in Bangladesh, the rest of Asia. উচ্চ মূল্যের ভেনাস পি ভালভের অভাব ও প্রতিস্থাপনের সক্ষমতা না থাকায় প্রতিনিয়তই ভুক্তভোগী শিশুরা মৃত্যুর মুখোমুখি হয়েছে। ভেনাস পি ভালভ প্রত্যাশী শত শত শিশু হৃদরোগীর জীবন বাঁচাতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে হুমকির মুখে পড়েছে শত শত হেক্টর ফসলি জমি ও ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ যেখানে ফেলা হচ্ছে তার মাত্র 300 মিটার দূর থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এতে নতুন করে তৈরি হচ্ছে ভাঙন ঝুঁকি। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও মিলেনি সুরাহা। কাউসার আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল বর্ষা মৌসুমে টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বর নদীতে শুরু হয় ভাঙন, বিলীন হয় বসতভিটা, ফসলি জমি, সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠান। হুমকির মুখে পড়ে শত শত ঘরবাড়ি। পরে ভাঙন রোধে গেল বছরের 26 অক্টোবর যমুনা ও ধলেশ্বর নদীর বাম তীরে 510 মিটার এলাকা জুড়ে শুরু হয় জিও টিউব ও জিও ব্যাগ ডাম্পিং। তবে ভাঙন রোধে যে জিও ব্যাগ ফেলা হচ্ছে তার 300 মিটার দূর থেকে করা হচ্ছে বালু উত্তোলন, যাতে নদীর উভয় পাশে তৈরি হয়েছে ভাঙন আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে চলছে বালু উত্তোলন কার্যক্রম।
এই যে মাটি কাটতেছে আমরা না করতে মাটি আপনারা কাটেন না, মাটিটা ফাঁকের দিকে আনেন, এটা কাটতে তা মানতেছে না, কারণ এই দিকে আমাদের কাটলে আমাদের অনেক সুবিধা হবে। ওখানে যে ওই এফেলে উল্টা খালি এফেলে দিতেছে দিয়া টেহাটি না চলে গেলি তারা চলে গেল। এই জায়গাটা না ভালো ছিল, পরিষ্কার জায়গা ছিল, আমরা বাস করে রেখেছি। এই জায়গাটার মালিক এইটা 5টা ডেগার বসাইছে, বসাই সেই বছর গাঁথা করে দিল, তো তার যত পয়সা দিলে পয়সা আঙুর ভেঙে তুলে দিল। তবে বালু তোলার বিষয় নিয়ে দায়সারা বক্তব্য দিচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো ঠিকাদারের পক্ষেই সাফাই গাইছেন। লোকাল স্ট্যান্ডেই বস্তা ডাম্পিং করা ধরা আর কি এভাবে। এখন লোকাল স্ট্যান্ড হলো লোকালি যেখানে স্ট্যান্ড পাওয়া যায়, এখন ওইটা তো ওইখানে ছাড়া বালি ছাড়া তো করতে বালি আনবে এরা, বালি ছাড়া তো আর ওই কাজ করা যাবে না। ওইটা আমি অবশ্য ওদের আমি বলছি যে তোমরা এখান থেকে আর বালি কাটো না, যেহেতু মানুষ অবজেকশন দিছে। এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটা চর থেকে এসছে, সুতরাং এখানে অতটুকু অল্প পরিমাণ বালি তোলার জন্য 2 পার ঝুঁকির মধ্যে পড়তেছে মনে হচ্ছে না। জেলা প্রশাসক বলছেন ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে বালু উত্তোলনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপরেই দায় দিচ্ছে জেলা প্রশাসক। নদী ভাঙন রোধ করতে এখানে প্রায় 26,000-এর উপরে জিও ব্যাগ ফেলা হবে এবং 800-র মতো জিও টিউব ফেলা হবে। তো আশা করি এই কার্যক্রমের ফলে একটা দীর্ঘমেয়াদী টেকসই নদী ভাঙন রোধ আমরা করতে পারবো এখানকার মানুষদের জন্য। পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত ড্রেজিং এর ফলে একদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারি অর্থ। পরিকল্পনা করতে হবে যে আমি কোথায় করব, কিভাবে করব, আর ডিটেইলস একটা পরিকল্পনা করা দরকার, কারণ এটার সাথে জীববৈচিত্র্যের সম্পর্ক আছে। কারণ নদীতে প্রচুর জীববৈচিত্র্য থাকে, এক একটা জায়গায় এক এক ধরনের জীববৈচিত্র্য থাকে। নদী যেখানেই আমি তো এটা পূর্ণাঙ্গ একটা পরিকল্পনা করা দরকার। যমুনা ও ধলেশ্বর নদীর বাম তীর রক্ষায় বরাদ্দ দেয়া হয় 98,71,000 টাকা। স্থানীয়রা বলছেন সঠিক তদারকি আর পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে নষ্ট হচ্ছে সরকারের অর্থ। এখন টাঙ্গাইল। 3 যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। পাহাড় বেষ্টিত এই ক্যাম্পাসে নেই নিরাপত্তা বেষ্টনী। এতে গ্রামবাসী সহ বহিরাগতদের অবাধ যাতায়াতে চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী ও শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর থাকলেও ঢাল নেই, তলোয়ার নেই অবস্থা। তাই নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি। শোয়েব রহমানের প্রতিবেদন। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ব্যাপকতা এবং হতাহতের সংখ্যা মিলিয়ে এমন পরিস্থিতি 60 বছর বয়সী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। সামনে আরও একটি বড় আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রায় 36 বছর পর 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। পাহাড় বেষ্টিত এ বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় নেই সীমানা প্রাচীর, অনেক প্রবেশপথ অরক্ষিত। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দপ্তর নামে একটি স্বতন্ত্র দপ্তর থাকলেও শিক্ষার্থীরা এটিকে বলছেন ঠুঁটো জগন্নাথ। এমন অবস্থায় চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এই প্রশাসনের অধীনে। তো এই প্রশাসন এই জায়গা থেকে আমরা এখনো শঙ্কিত, আসলে প্রশাসন কতটুকু তার নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে। এখানে আমাদের যে ক্যাম্পাসে যে নিরাপত্তা রক্ষী আছে, পাশাপাশি প্রশাসন যদি মনে করে এখানে পুলিশ বাহিনী থাকতে পারে, কিন্তু আসলে একটা ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনে মানে যতটুকু নিরাপত্তা দরকার ততটুকুই যাতে থাকে সেটা আমরা চাই। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সঙ্গেও। স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনার সূত্র ধরেই সাজানো হবে নিরাপত্তা পরিকল্পনা। বাহিরের কেউ যেন নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে না পারে, কোনো দল মত গোষ্ঠীর, সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর। আমাদের ডিফারেন্ট লেয়ারে আমরা সেই কাজগুলো করব। আমরা হল সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ ধরনের কোনো জটলা তৈরি করা বা কোনো ধরনের বহিরাগতরা এসে এখানে ক্যাম্পাস পরিবেশ বিনষ্ট করাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সেটিকে বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিই। চাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 27,500-এর বেশি শিক্ষার্থী। ভোটের আগে প্রচারণায় চলবে কথার লড়াই।
তাই প্রচারণার সময় থেকেই সার্বিক নিরাপত্তা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি শিক্ষার্থীদের। এখানে ভোটাররা ঘুরে বেড়াচ্ছে, এরপরে প্রার্থীরা ঘুরছে, তারা বিভিন্ন জনের কাছে যাচ্ছে। আমার মনে হয় যদি সকলেই মনে করে যে একটা নিরাপদ ক্যাম্পাস দরকার, এজন্য পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন এবং তাদের যে নিরাপত্তা কর্মী রয়েছে সবার মাধ্যমে একটা নিশ্চিদ্র নিরাপত্তা এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে 30,000 স্টুডেন্ট সেদিন ক্যাম্পাসে থাকবেন। সুতরাং নিরাপত্তার জন্য আমি মনে করি বাইরের থেকে ফোর্স নিয়ে আসাই ভালো। চাকসু নির্বাচনের দিন নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অংশ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও ওই দিন শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের ইস্যুকৃত পাস ও স্টিকার ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না কোনো যানবাহন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। জামালপুরে আমন ও আগাম শীতের সবজি চাষে বেড়েছে সারের চাহিদা। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তায় 5 থেকে 600 টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। এতে ফসলের ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় তারা। ডিলাররা বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও কৃষি বিভাগ জানায় মাঠ পর্যায়ে তদারকি চলছে। জুয়েল রানার তথ্যচিত্রে প্রতিবেদন। জামালপুরের সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের কৃষক সজিম আলী চলতি মৌসুমে 3 বিঘা জমিতে আগাম শীতের সবজি চাষে নেমেছেন তিনি। তবে সারের বাড়তি দামে বড় ধাক্কা লাগছে লাভের অংশে। যখন কিনবার যায় সমস্ত জিনিস মহঙ্গা, এই মহঙ্গা কারণে আমরা চাষিগিরি তেমন করা হইতাছে না। চলতি বছর বন্যা না হওয়ায় জেলায় এগিয়ে আছে আমন আবাদ ও সবজির চাষ। চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে এখন গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে সার। প্রতিটা দোকানদারে কইতাছে সার পাওয়া গেছে না, আরো 2 দিন গেলে সার আরো পাওয়া যাবে না। এইভাবে সার বাড়াইতে বাড়াইতে খালি সারের দাম বৃদ্ধি করতে আছে। আর মনে করেন এই অবস্থায় আমি কৃষক মারাত্মক বেশি হয়ে গেছে। এইভাবে যদি সারের দাম ধাপে ধাপে বাইরে যা, আমাদের মতো কৃষক বাঁচবে না। এই সারের যে সিন্ডিকেটটা দোকানদারেরা বেশি সিন্ডিকেট থেকে বেশি দাম নিতে আছে কৃষকের থেকে। প্রতি বস্তা ইউরিয়া সার 1800 থেকে 2000 টাকা, টিএসপি 2000 থেকে 2100 টাকা, ডিএমপি 1500 থেকে 1600 টাকা ও এমওপি 1400 থেকে 1500 টাকায় কিনতে হচ্ছে কৃষকদের। সারের বাড়তি দাম নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না ডিলাররা। তবে অভিযোগ অস্বীকার করে খুচরা দোকানদারদের দায়ী করছেন তারা। 900 টাকা ক্রয় করলে 1000 টাকা বিক্রি, 100 টাকা মনে হয় লাভ, আসলে কিন্তু 100 টাকা লাভ না। এর মধ্যে গাড়ি ভাড়া এবং বিভিন্ন খরচ সম্পূর্ণ কিন্তু এর মধ্যে। খুচরা ব্যবসায়ী রয়েছেন যারা একটু মাঠে অন্যান্যভাবে সার নিয়ে তারা কৃষকের মাঝে একটু দাম বৃদ্ধি নেওয়ার চেষ্টা করে। এদিকে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রির অভিযোগে সদর উপজেলার 3টি দোকানে জরিমানা করে ভোক্তা অধিকার। বেশি দামে বিক্রি হয় বা বেশি দামে বিক্রি হয় তাহলে আমাদের যে হটলাইন নাম্বার আছে 16121 এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। এটা আমাদের কৃষকদের ভাইদের বলা আছে এবং দোকানদার ভাই যারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তাদেরকেও বলা আছে। জামালপুরে ইউরিয়া সারের চাহিদা রয়েছে 11,213 টন, বিক্রি হয়েছে 9,315.9 টন। ডিলার পর্যায়ে মজুত রয়েছে 2,148 টন সার। তবে আগামী মাসে বরাদ্দ আরও বাড়বে বলে জানায় কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের দাবি সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। কৃষি অফিসার এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার তাদের মনিটরিং এবং তাদের প্রেজেন্সেই এই সারটা বিক্রি হচ্ছে। এখানে আমাদের বিধি মোতাবেক বিক্রয় করার কথা, যদিও কোথাও কোনো এই ধরনের বিচ্ছিন্ন কোনো থাকে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি। চাহিদা বাড়লেও ন্যায্য দামে সার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা। বাজার তদারকিতে সরকারের কঠোর পদক্ষেপের প্রত্যাশা তাদের। এখন জামালপুর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজা উপত্যকায় এক বিন্দু নিরাপদ স্থান নেই বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা। এমন অবস্থায় গাজার অভ্যন্তরে ট্যাঙ্ক দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। এদিকে জাতিসংঘ নেতানিয়াহুর ভাষণকে উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় বিমান ও বোমা হামলার সঙ্গে বড় আকারের স্থলাভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
এবার আর্টিলারি কামান দিয়ে সীমান্ত এলাকা থেকে গাজার দিকে গোলা ছুড়ছে তারা। গাজার অভ্যন্তরে আবাসিক অঞ্চলেও চলছে ইসরায়েলিদের বিধ্বংসী অভিযান। গেল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বহু মানুষ। ভাষণে দ্বিরাষ্ট্র সমাধানের অনাস্থা জানিয়ে নেতানিয়াহু বলেন, হামাস এবং ইরানের অক্ষশক্তিগুলো গোটা বিশ্বকে অশান্ত করে তুলেছে। তার এই বক্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করেন মধ্যপ্রাচ্যের মানুষ। سنواجه بالصواريخ والطائرات المسيرة وبكل الأسلحة وترد على نتنياهو وتنقذ الشعب الفلسطيني بالذات غزة من استباحة الدماء للشعب الفلسطيني، للنساء والشيوخ والأرض والشجر والحجر. كان على منبر الأمم المتحدة مجرد مكررا للتهديدات السابقة وللأكاذيب وللدعاية الإسرائيلية التي لا تستند। এদিকে ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। লিভারপুলে ব্রিটেনের লেবার পার্টির বার্ষিক সম্মেলনের বাইরে প্লেকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ করেন অনেকে। এ সময় বেশ কয়েকজন সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির বার্লিন শহরে বিক্ষোভে নামে প্রায় 60,000 মানুষ। এ সময় তারা ইসরায়েলকে বয়কট করার ডাক দেয়। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলতে জার্মান সরকারের প্রতি দাবি জানায় বিক্ষোভকারীরা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের জন্য এক বিন্দু নিরাপদ স্থান নেই। সংস্থার প্রধান জানান, গাজা উপত্যকা এখন পুরোপুরি নরকে পরিণত হয়েছে। Indeed, the entire population is forced to move from the north to the south. They will be parked in the south like a very large, overcrowded, open prison or concentration camp. এদিকে গাজায় সামরিক অভিযান বন্ধ এবং জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেন শত শত ইসরায়েলি। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা ঢাকতে গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করছে। তানভীর জনি, এখন বিশ্ব। জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের পদত্যাগের দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। 18 বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে পেনশন ব্যবস্থায় বাধ্যতামূলক অংশ নেয়ার জেরে আন্দোলন দানা বাঁধে। এছাড়া প্রেসিডেন্ট সহ দেশটির সংসদের উপরও আস্থা হারিয়েছে পেরুর তরুণ সম্প্রদায়। তানভীর জনির আরও একটি প্রতিবেদন। 2022 সালে পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন দিনা বলুয়ার্তে। সামরিক বাহিনীকে ব্যবহার করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, চাঁদাবাজি, সহিংসতা সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও আছে। সম্প্রতি নিজের বেতন দ্বিগুণ বাড়িয়েছেন 63 বছর বয়সী প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তার জনপ্রিয়তা ঠেকেছে মাত্র 2.5%। গেল 20 সেপ্টেম্বর পেনশন ব্যবস্থায় সংস্কার আনে পেরু সরকার, যেখানে 18 বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীকে পেনশনের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়। তরুণদের অভিযোগ, জনমত না নিয়ে এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সরকার। এর ফলে অর্থনৈতিক চাপ পড়েছে অনেকের উপর। মূলত এর জেরেই গেল সপ্তাহে আন্দোলনে নামে দেশটির তরুণ প্রজন্ম। রাজধানী লিমায় সড়ক দখল করে জেনজিরা। পরে প্রেসিডেন্ট ও সংসদ ভবন ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। আন্দোলন রূপ নেয় সহিংসতায়। জেনজিদের ডাকা এই বিক্ষোভে যোগ দেয় বিরোধী দলসহ সাধারণ মানুষ। দেশটির সরকার এবং সংসদের উপর দীর্ঘদিনের ক্ষোভ এখন রূপ নিয়েছে বড় আন্দোলনে। প্রেসিডেন্ট বলুয়ার্তেকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। atacan al pueblo, tiran perdigones. Para que dentro de 5 años aquellos jóvenes niños que tienen ahora 10, 13 años no tengan que salir a las calles. পেরুর জনসংখ্যার 27% জনগোষ্ঠীর বয়স 18 থেকে 29 বছর। দেশটির দরিদ্র হার 30% বেশি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও নেপালের পর জেনজিদের বিক্ষোভের প্রভাব পড়েছে লাতিন আমেরিকার দেশ পেরুতে। দুর্নীতিবাজ শাসকদের হাত থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। Young people especially are very aware of. There's this awareness of
a ruling alliance that is ruling in their own interests, not in the interests of the general public. 2018 সাল থেকে এখন পর্যন্ত 6 জন প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে পেরুতে, যাদের মধ্যে 3 জনই এখন কারাগারে। প্রেসিডেন্ট বোলোয়ার্তের মেয়াদ শেষ হবে 2026 সালের জুলাইয়ে। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকাল, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। রাজধানীর একটি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার 4, মোহাম্মদপুর থানায় মামলা। খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় সংযত থাকার আহ্বান, দেশের অখণ্ডতা রক্ষায় প্রতিজ্ঞ সেনাবাহিনী। শারদীয় দুর্গোৎসবের সপ্তমী আজ, সকালে পুষ্পাঞ্জলি, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। And bang! It's over. It's India who win the Asia Cup. এবং নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে পাকিস্তানকে হারালো 5 উইকেটে। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।